নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব এফএমসিজি সেক্টরের একটি স্টক নিয়ে, অন্নপূর্ণা স্বাদিষ্ট। দুদিন আগে স্টকটির রেজাল্ট চলে এসেছে, কিউ2 রেজাল্ট চলে এসেছে। আজকে আমি স্টকটির রেজাল্ট প্লাস ফিউচার আউটলুক কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি আমি আলোচনা করতে স্টক যে অন্নপূর্ণা স্বাদিষ্টের ডিলটা এখন কোন জায়গাটায় আছে, ইনভেস্টরদের জন্য ডিলটা এখন ঠিক কোন জায়গাটায় আছে, এই আজকে পুরো জিনিসটা নিয়ে আলোচনা করবো। আমার অলরেডি একটা ভিডিও বানানো আছে, দেখবেন অন্নপূর্ণা স্বাদিষ্টের ডিটেলস বিজনেস ভিডিও বানানো আছে, বিজনেস অ্যানালিসিস ভিডিও বানানো আছে। তবুও আমি ছোট্ট করে বলে দিই, তারপর আমি নেক্সট সেগমেন্টে আসছি। অন্নপূর্ণা স্বাদিষ্টের বিজনেস মডেল খুব সিম্পল। এরা কি করে, এরাই 5 টাকা 10 টাকা এ ধরনের চিপস বানায়, চিপস, যে পটেটো চিপস, নুডলস, বিভিন্ন ধরনের চিপস এরা ম্যানুফ্যাকচারিং করে। একদম সস্তার প্রোডাক্ট, 5 টাকা 10 টাকার প্রোডাক্ট এরা ম্যানুফ্যাকচারিং করে। ভুজিয়া হয়ে গেল, আপনার নামকিন হয়ে গেল, পটেটো চিপস হয়ে গেল, এই ধরনের প্যাকেটগুলো এরা ম্যানুফ্যাকচারিং করে। বেসিক্যালি এরা আগে 5 টাকা দামের প্যাকেটে বেশি ম্যানুফ্যাকচার করতো, ধীরে ধীরে এখন এরা 10 টাকা বা 20 টাকা এই ধরনের প্যাকেটও বানাচ্ছে। এদের বিজনেস মডেলটা খুব সিম্পল। ভুজিয়ার প্যাকেট বানাও, ভুজিয়া, চিপস, নামকিনের 5 টাকা 10 টাকার প্যাকেট বানাও, আর পুরো ডিস্ট্রিবিউশন করো। এদের বিজনেসটা মোটামুটি 60% বিজনেস কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকেই আসে। এরা মোটামুটি যে মার্কেটটাকে টার্গেট করে নিয়েছে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, এই এরিয়াটাকে টার্গেট করে নিয়েছে। এই জন্য এরা কি করছে দেখবো, এদের বিজনেসের আরেকটা পলিসি হচ্ছে, যে সমস্ত এরিয়া এরা বিজনেস টার্গেট করেছে, এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিগুলো আছে, যে ইউনিটগুলো আছে, সেগুলো কিন্তু এইসব এরিয়াতেই করছে, যাতে এদের ডিস্ট্রিবিউশন করতে সুবিধা হয়। এটা একদম সহজ বিজনেস মডেল। 5 টাকা 10 টাকার চিপস, নামকিনস, ভুজিয়া এই সমস্ত ম্যানুফ্যাকচারিং করছে, আর পুরো ডিস্ট্রিবিউশনের গেম। মানে এদের কাজ কি, এদের যে বিজনেস মডেলটা হচ্ছে পুরো, যে এদের সস্তার প্রোডাক্ট, এরা যে টায়ার 3 টায়ার 4 সিটির মোটামুটি রুরাল এরিয়া, এদের রুরাল এরিয়া যত ছোট ছোট দোকান আছে, প্রত্যেকটা দোকানে এদের মালটা বসে দেওয়া, এদের দোকানের সেলফে এদের মাল দেখা যায়। এইসব এসব যে আছে না বিজনেসগুলো, চকলেট, বিস্কিট, ভুজিয়া, চিপস, এই বিজনেসটা কিন্তু মোটামুটি এখানে ব্র্যান্ড নেম অতটা কাজ করে না। এখানে কাজ করছে ডিস্ট্রিবিউশন, মানে যে দিকতা হয় বহি বিকতা হয়। যার মাল যত বেশি দোকানে থাকবে, শো করবে, তার কিন্তু তত প্রোডাক্ট সেল হবে। আর অন্নপূর্ণার স্বাদিষ্ট কিন্তু এই কাজটাই করে যাচ্ছে, পুরো ডিস্ট্রিবিউশনের গেম। মানে সমানের ডিলার, ডিস্ট্রিবিউটার, স্টকিস্ট তৈরি করো, পুরো গ্রামে গ্রামে ডিস্ট্রিবিউট করো। মানে গ্রামের প্রতিটা দোকানে, প্রতিটা মুদিখানার দোকানে, প্রতিটা ছোট পানের দোকানে, সব দোকানে ডিস্ট্রিবিউট করো। আর এরা এই কাজটাই করে যাচ্ছে, এটা হচ্ছে এদের বিজনেস মডেল। আগে এরা কি করতো, আগে এরা শুধু এই 5 টাকা দামের চিপসই বানাতো, চিপস, নামকিন, ভুজিয়া, স্ন্যাক্স এসব বানাতো। এখন এরা ধীরে ধীরে কি করে 10 টাকা দামের প্যাকেট বানাচ্ছে, 20 টাকা দামের প্যাকেট বানাচ্ছে। তারপরে এরা কি করছে, এখন চলে এসছে কনফেকশনারি প্রোডাক্ট, ললিপপস, চকলেট, বিস্কিট, একটু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টগুলোতে একটু মার্জিন বেশি আছে। এই প্রোডাক্ট ইউজ করাতে কি হচ্ছে, কোম্পানির প্রফিট মার্জিনটা আগের থেকে একটু বেড়ে গেছে, ভবিষ্যতে তো আরো বাড়বে। এই জন্য কোম্পানি কি করছে, এই চিপস, স্ন্যাক্স, ভুজিয়া, নামকিন এইসব প্যাকেটের সাথে এখন এরা 30 টাকা প্যাকেট, বিস্কুটের প্যাকেট বানাচ্ছে, চকলেট বানাচ্ছে, ললিপপ, এই ধরনের প্রোডাক্ট বানাচ্ছে। যেমন এদের একটা ব্র্যান্ড আছে দেখবেন, কপিকো, এটা কিন্তু ব্র্যান্ডটা মোটামুটি ভালো ভালো একটা ব্র্যান্ড হয়ে গেছে। এদের বিজনেসটা হচ্ছে পুরো ডিস্ট্রিবিউশন গেম। হ্যাঁ, সস্তার প্রোডাক্ট বেচছে এরা, একদম টায়ার 3 টায়ার 4 সিটিসে পুরা রুরাল এরিয়াটাকে এরা টার্গেট করে নিয়েছে। এই হচ্ছে অন্নপূর্ণা স্বাদিষ্টের বিজনেস মডেল। এখন কিন্তু এদের বিজনেস মোটামুটি যদি দেখেন, মোটামুটি এদের এখন 700 মতো ডিস্ট্রিবিউটার হয়ে গেছে, 687, 700 মতো ডিস্ট্রিবিউটার, প্রায় 137টা এদের রয়েছে এখন সুপার স্টকিস্ট। সব থেকে মারাত্মক ঘটনা হচ্ছে, দেখবেন এরা যে পার ডে প্রায় 27 লাখ প্যাকেট চিপস, ভুজিয়া, নামকিনের যে প্যাকেট, 5 টাকার প্যাকেট, 10 টাকার প্যাকেট, পার ডে প্রায় এরা 27 লাখ প্যাকেট ম্যানুফ্যাকচারিং করছে। 700-র মতো ডিস্ট্রিবিউটার হয়ে গেছে।
130 থেকে 40টা সুপার স্টকিস্ট হয়ে গেছে। আর এদের যে রিটেল টাচ পয়েন্ট দেখেন, মানে দোকানদারের সংখ্যা 6 লাখ হয়ে গেছে, 6 লাখ। এই কোম্পানিটা কিন্তু খুব ভালোভাবে এক্সপ্যান্ডও করেছে। আর প্লাস এরা কিন্তু অনেক 2-3টে কোম্পানি করা কিনেও নিয়েছে, অ্যাকোয়ার করে নিয়েছে এরা। তারপরে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও বেড়ে গেছে, আর এদের বিজনেসটার মধ্যে এক্সপ্যান্ডও করছে। এদের যে ভুজিয়া, চিপস, নামকিন এরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করছে। আর বাকি যেগুলো চকলেট, মানে কনফেকশনারি আইটেম যেগুলো বিক্রি করছে, এরা কিন্তু এরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছে না। এরা কি করছে, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করছে, আউটসোর্সিং করছে। অন্য কোনো কোম্পানি থেকে ম্যানুফ্যাকচারিং করে নিজেদের ব্র্যান্ড দিয়ে মালটাকে বিক্রি করছে। এই হচ্ছে এখন ওদের বিজনেস মডেল। আপনি যদি দেখবেন, আমি অন্নপূর্ণা স্বাদিষ্ট নিয়ে এরকম ভিডিও বানিয়েছি। তার কারণ হচ্ছে অন্নপূর্ণা স্বাদিষ্ট আমি একদম ছোট বেসের কোম্পানি, এখনো প্রায় 500-550 কোটি টাকার মার্কেট ক্যাপ, মাইক্রো ক্যাপ কোম্পানি। কোম্পানিটাতে এবার লাস্ট 2 বছর থেকে মোটামুটি কিন্তু 50% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। কোনোবার 60% করছে, কোনোবার 40%, কোনোবার 70%। মোটামুটি লাস্ট 2 বছর থেকে অন অ্যান এভারেজ এরা কিন্তু 50% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এই জন্য আমি এই কোম্পানিটাকে ট্র্যাক করা শুরু করি। আর এই কোম্পানিটা কিন্তু মানে প্রতিটা কোয়ার্টারে এরা রেজাল্ট পেশ করে না, এরা মোটামুটি বছরে 2বার, মানে 6 মান্থ ওয়াইজ এরা হাফ ইয়ারলি বলতে পারেন, হাফ ইয়ারলি এদের রেজাল্ট বের হয়, বিজনেস রিপোর্টটা বের হয় আর কি। H1 H2, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর একটা H1, আর অক্টোবর থেকে মার্চ এই H2। এরা বছরে কিন্তু এই 2বারই রেজাল্ট পেশ করে। এই কোম্পানিটা কিন্তু মনে হয় লাস্ট 2 বছর থেকে দেখুন দুর্দান্ত গতিতে এগোচ্ছে, 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। আর বিজনেস মডেল তো খুবই সোজা, বিজনেস মডেল না বোঝার কোনো ব্যাপার নেই। এবার এই Q2 রেজাল্টটা কোম্পানি কিরকম করেছে, এবার Q2-তে কোম্পানি যা রেজাল্ট এসছে, কোম্পানির সেলস গ্রোথ করেছে 22%, 22% সেলস গ্রোথ করেছে। কি সরি, এটা তো Q2 না, এটা H1, এটা বছরে 2বার রেজাল্ট পেশ করে। এখন যে রেজাল্ট এসছে যে এপ্রিল থেকে সেপ্টেম্বরের H1 রেজাল্ট এসছে। H1 এরা সেলস গ্রোথ করেছে 22%, আর প্রফিট গ্রোথ করেছে 23%। সেলস গ্রোথ 22%, প্রফিট গ্রোথ 23%। আপনি যদি রেজাল্টটাকে অ্যাকচুয়ালি দেখেন, রেজাল্টটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট। কারণ এফএমসিজি সেক্টরে বাকি যত বড় বড় কোম্পানি দেখবেন, আপনার হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, নেসলে, ব্রিটানিয়া, এদের দেখবেন সবার সেলস গ্রোথ 10%-এর নিচে। এটা বড় কোম্পানি, প্রচুর পেনিট্রেশন হয়ে গেছে, পুরো ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করে গেছে। এফএমসিজি সেক্টরে বাকি কোম্পানিগুলোর মধ্যে যেগুলো বড় কোম্পানি, তাদের মধ্যে কোনো গ্রোথ নেই। সেই তুলনায় যদি আপনি কম্পেয়ার করেন, অন্নপূর্ণা স্বাদিষ্টের সেলস গ্রোথ ঠিকই আছে, নট এ ব্যাড রেজাল্ট। 22% টপ লাইন গ্রোথ, সেলস গ্রোথ, আর প্রফিট গ্রোথ হচ্ছে 23%। কিন্তু সমস্যা হচ্ছে যে এই কোম্পানিটা লাস্ট 2 বছর থেকে 50% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এই কোয়ার্টারে কি হলো, সেলস গ্রোথ প্রায় অর্ধেকেরও কম হয়ে গেল। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। কোম্পানির গাইডেন্সটা, এবার সব থেকে বড় হচ্ছে কোম্পানির গাইডেন্স কিছু। 2025 পুরো ফিনান্সিয়াল ইয়ারে কোম্পানি মোটামুটি সেল করেছে 400 কোটি টাকা, 400 crore। কোম্পানির গাইডেন্স কি ছিল, 2026-এ সেল করবে 600 কোটি টাকা রেভিনিউ, আর 2027-এ রেভিনিউ হবে 900 কোটি টাকা। কোম্পানি কিন্তু আগে গাইডেন্স দিয়ে রেখেছে, 2026-এ সেল হবে 600 কোটি টাকা, আর 2027-এ সেল হবে 900 কোটি টাকা। এবার কোম্পানি বছরে 2বার রেজাল্ট পেশ করে, আর এই কোম্পানির একটা আমি দেখছি এদের H1 আর H2 সেলস গ্রোথ মোটামুটি একই রকম হয়, 2-4-5 কোটি ডিফারেন্স হয়। H1-এ যা সেল করে আর H2-তে মোটামুটি একই রকম সেল করে। এবার কোম্পানির এবার H1-এ টোটাল সেল কত করেছে, 250 কোটি টাকা। H1-এ টোটাল সেল করেছে 250 কোটি টাকা। কত বলে H1-এর সেল ছিল 205 কোটি টাকার মতো, মানে 22% সেলস গ্রোথ। এটা কোম্পানির জাস্ট প্যাটার্ন, কোম্পানি H1 আর H2-তে একই রকম সেল করে, তাহলে H1-এর সেল হচ্ছে 250 কোটি টাকা, আমি ধরে নিলাম H2 তো সেম সেল করবে, কম বেশি 500 কোটি টাকা। 2026-এ কোম্পানির সেল গিয়ে দাঁড়াচ্ছে 500 কোটি টাকা, আর 2025-এ কত সেল ছিল, 400 কোটি টাকা। কত হচ্ছে সেলস গ্রোথ 2026-এ, 100 কোটি টাকা, মানে 25%, 24 থেকে 25%। আর 2025-এ কোম্পানির প্রফিট কত ছিল, 2025-এ আপনার কোম্পানির টোটাল প্রফিট ছিল হচ্ছে 22 কোটি টাকা, 22 crore। এবার H1-এ কোম্পানির প্রফিট কত হচ্ছে, 15 কোটি।
আমি ধরুন H2 তো সেম সেল করবে, সেম প্রফিট করবে, 15 কোটি হবে, তাহলে পুরো প্রফিট কত দাঁড়াবে? 30 crore। 2026-এ অন্নপূর্ণা স্বাদিষ্টে টোটাল প্রফিট দাঁড়াতে পারে 37 কোটি টাকা। আর 2026-এ যদি H1 এরা সেল করেছে 250 কোটি টাকা, আমি ধরে নিলাম H2 তো 250 কোটি সেল করবে, কারণ এদের কোম্পানির মোটামুটি H1 H2 একই রকম সেল হয়, টোটাল 500 কোটি টাকা সেল হবে। আর কোম্পানির প্রফিট মার্জিনের গাইডেন্স কত? কোম্পানির প্রফিট মার্জিনের গাইডেন্স হচ্ছে 5 থেকে 6%। যদি 500 কোটি টাকা সেল হয়, তাহলে কোম্পানির নেট প্রফিট কত দাঁড়াবে? 5 থেকে 5%, 25 থেকে 30 কোটি টাকা, 5 to 6% প্রফিট মার্জিন। 25 থেকে 30 কোটি টাকা কোম্পানি 2026-এর প্রফিট হতে যাচ্ছে। বুঝা গেল? 2025-এর প্রফিট কত ছিল? 22 কোটি টাকা। তাহলে প্রফিটের গ্রোথ কত হচ্ছে? 2025-এর প্রফিট 22 কোটি টাকা, আর 2026-এর আমি হাইস্টটাই ধরলাম, 30 কোটি টাকা ধরলাম, মোটামুটি 30%-এর মতো এর প্রফিট গ্রোথ হচ্ছে। আর যদি 28 কোটি টাকা হয়ে যায়, তাহলে ওই 25% মতো হয়ে যাবে। মানে অন্নপূর্ণা স্বাদিষ্ট 50% ইঞ্জিন থেকে সেলস গ্রোথ কমে হয়েছে 25% ইঞ্জিন। এবার 25% পাচ্ছেন প্রফিট, সেলস গ্রোথ পাচ্ছেন। কোম্পানির পি কত? কোম্পানির মার্কেট ক্যাপ কত? এখন 550 কোটি টাকা। 550 টাকা আমি 2026-এর প্রফিট কত হচ্ছে? আমি 28 crore ধরলাম। 550 বাই 28 কত হচ্ছে? ওই 20-র মতো পিই দাঁড়াচ্ছে, 19 থেকে 20 পিই দাঁড়াচ্ছে। আপনি একটা 19 থেকে 20 পিএতে 25% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। ডিলটা দেখে কিন্তু যথেষ্ট ভালো ডিলই মনে হচ্ছে। 19 থেকে 20 পিইতে মোটামুটি 25% গ্রোথ ইঞ্জিন। সমস্যা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা হচ্ছে অন্নপূর্ণার স্বাদিষ্ট একে তো মাইক্রোক্যাপ কোম্পানি, ছোট কোম্পানি। ছোট কোম্পানিতে ইনভেস্টররা কেন ঢুকে? ছোট কোম্পানিতে ইনভেস্টররা ঢুকে, বিশেষ করে আমি ঢুকি কখন? আমি যখন মনে করি যে এই কোম্পানিটা 40%, 50%, 60% সেলস গ্রোথ করবে, মানে খুব তাড়াতাড়ি ছোট কোম্পানিটা ধীরে ধীরে বড় কোম্পানিতে পরিবর্তন হয়। আমরা তো এই উদ্দেশ্য নিয়েই আমরা স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করি। কিন্তু যখন একটা স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ কোম্পানির সেলস গ্রোথ কমে যায়, 5%, 10% কমলে আলাদা ব্যাপার। এই কোয়ার্টারে এই H1 এসে দেখুন অন্নপূর্ণা স্বাদিষ্টের সেলস গ্রোথ মোটামুটি 50% থেকে কমে 22% হয়ে গেছে, মানে প্রায় 60% সেল গায়েব। এটা কিন্তু মার্কেট ভালোভাবে নেবে না। স্মল ক্যাপ কোম্পানির কিন্তু মেন হচ্ছে সেলস গ্রোথ। 15%, 18%, 20% সেলস গ্রোথে কেউ কিন্তু স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করবেন, তবে লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করবো না। আমাকে যদি 18%, 20%, 22% গ্রোথ ইঞ্জিনে ইনভেস্ট করতে হয়, আমি তো লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করবো, যেখানে আমার রিস্ক কম থাকবে, ক্যাশ ফ্লো পজিটিভ থাকবে, ফান্ডামেন্টাল আরো স্ট্রং কোম্পানি থাকবে। আমি তো স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করি গ্রোথ খোঁজার জন্য। 40%, 50%, 60% প্রতিটি কোয়ার্টারে সেলস গ্রোথ বাড়াতে থাকবে, গাইডেন্স বাড়াতে থাকবে, তবে তো স্মল ক্যাপ ইনভেস্টিং থেকে আমি একটা মাল্টি ব্যাগ স্টক বানাতে পারবো। কিন্তু অন্নপূর্ণার স্বাদিষ্টের ক্ষেত্রে থেকে উল্টো হয়ে গেল, এটা 50%, 60% সেলস গ্রোথ কোম্পানি হয়ে গেল 22% সেলস গ্রোথ কোম্পানি, যার ফলে এটা কিন্তু মার্কেট ভালোভাবে নেবে না। আপনি একটা সবসময় জিনিস মনে রাখবেন, যখন কোনো একটা বিশেষ করে স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে যখন 50% গ্রোথ ইঞ্জিন 22% গ্রোথ ইঞ্জিন হয়ে যাবে, পি যতই সস্তা লাগুক। এখন তো অন্নপূর্ণা স্বাদিষ্টের দেখুন ডিল কিন্তু ঠিকই আছে, 18, 19, 20 পিতে আপনি 24-25% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। কিন্তু প্রবলেম হচ্ছে যখন একটা স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ কোম্পানির সেলস গ্রোথ 50% থেকে কমে 22%-এ চলে আসে, তখন কি হবে? ওই স্টকটার মধ্যে কিন্তু মার্কেটের কোনো ইন্টারেস্ট থাকবে না। ইনভেস্টারদের মানে পুরো ইনভেস্টার কমিউনিটি কি হবে? ইনভেস্টার পুরো কমিউনিটির কোনো আগ্রহই থাকবে না, যার ফলে কি হবে? স্টকটার মধ্যে কিন্তু কোনো বাইং প্রেশার আসবে না। বুঝেছি আমি কি বলতে যাচ্ছি? এটা কিন্তু কোনো রিকমেন্ডেশন না, জাস্ট একটা লার্নিং এক্সপিরিয়েন্স বলতে পারেন, লার্নিং সেশনের মতো দেখতে পারেন। যখন কোনো একটা বিশেষ করে স্মল ক্যাপ কোম্পানির সেলস গ্রোথ 50-60% থেকে কমে 22% হয়ে যায়, তখন কি হবে? বাজার তো এটা নেগেটিভ রিয়াকশন দেবে, স্টকের মধ্যে একটা ডাউন ট্রেন্ড আসতে পারে, কারণ এখান থেকে তো আর বাইং প্রেশার আসবে না। একটা স্মল ক্যাপ কোম্পানি যদি সেলস গ্রোথ 60% গায়েব হয়ে যায়, তখন তার মধ্যে কোনো বাইং প্রেশার আসবে না, যতক্ষণ পর্যন্ত কোম্পানি আবার সেই জায়গায় সেলস গ্রোথটাকে না নিয়ে যাবে। গাইডেন্স দেখতে লাগে পরে পিপিটিতে কোম্পানি কি বলে, গাইডেন্স কি দেয়, ততক্ষণ মধ্যে কোম্পানির মধ্যে কোনো বাইং প্রেশার আসবে না। আর আমাদের অ্যাক্টিভ ইনভেস্টিং এর ফর্মুলা কি? যখনই সেলস গ্রোথ কমে যাবে, তখন বুঝতে হবে যে এই স্টকটার থেকে আমার এই মুহূর্তে পয়সা বানানো খুব কঠিন হয়ে যায়। এবার এই স্টকটা আপনি রাখবেন
বেচবেন, এটা কিন্তু আমি রিকমেন্ড করবো না, এটা আপনাকে ঠিক করতে হবে। কারণ আমাদের কাছে একটা অ্যাক্টিভ ইনভেস্টরের কাছে সেলস গ্রোথ কমে যাওয়া মানে ক্যান্সারের মতো হয়ে যাওয়া আর কি। বিশেষ করে মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে। তাহলে বুঝে গেলাম কি বলতে যাচ্ছে, বাজারে কিন্তু এটা একটা নেগেটিভ রিয়াকশন দেবে। তার মানে এখন কিন্তু স্টকের অন্নপূর্ণা স্বাদিষ্টে কিন্তু বাইং প্রেশার আসে মুশকিল আছে, সবসময় মনে হয়। বাকি সব কিছু ঠিক আছে, পিই ফি সব ঠিক আছে, যখন কোনো কোম্পানির সেলস গ্রোথ কমে যায় সেই স্টক কিন্তু কোনো পিইতেই চলে না। বুঝে গেল অন্নপূর্ণা স্বাদিষ্টের প্রবলেমটা কোথায়। বিজনেস মডেল খুব সুন্দর, ডিলও খুব সুন্দর, 18, 19, 20 পিইতে আপনি এখনো 25% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, কিন্তু প্রবলেম একটাই হচ্ছে, স্মল ক্যাপ কোম্পানি 50%, 60% সেলস গ্রোথ ছিল, সেটা কমে হয়েছে 22%। আর আমরা যখন স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে যাই, স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ কোম্পানিতে, আমরা কি জন্য ইনভেস্ট করি? গ্রোথ 40%, 50%, 60%, আমার 70% সেলস গ্রোথ চাই। 22% সেলস গ্রোথ কিন্তু মার্কেট ভালোভাবে নেবে না। সুতরাং এই স্টকে কিন্তু এই মুহূর্তে বাইং প্রেশার আসা মুশকিল আছে। মানে এই স্টক থেকে পয়সা ইনকাম করা, মানে এই স্টক থেকে পয়সা বানানো ইনভেস্টরদের জন্য মুশকিল হয়ে যাবে। আপনারা দেখুন, স্টাডি করুন, নিজের হিসাব করুন। আমি কোনো রিকমেন্ডেশন করছি না, জাস্ট একটা লার্নিং ভিডিও। থ্যাংক ইউ।